নোলকের তো হার্ট অ্যাটাক করার দশা। জিশানকে পাগল হয়ে গেছে নাকি এই 2 বছরে? স্বপ্ন দেখছে মানে? নোলক কিছুই বুঝলো না। কথা কানে গেছে, এখন তাড়াতাড়ি প্রতিবারের মতো গায়েব হয়ে যাও। আর ভালোবাসার কথা বলতে হবে না। তোমার ভালোবাসা আমি বুঝেই গেছি। যদি সত্যি ভালোবাসতে তাহলে 2 বছর আমাকে ছেড়ে থাকতে পারতে না। তাহলে কেন বারবার আমার সামনে আসো বলো তো? দেখতে আমি কেমন আছি? আমি ভালো আছি, খুব ভালো। যেমনটা তুমি দেখতে চেয়েছিলে তেমনি আছি। নোলক আর পারছে না। জিশান এসব কি বলছে? সব মাথার উপর দিয়ে যাচ্ছে নোলকের। জিশান আবার বলল, আর একবার যদি তোমাকে আমার সামনে দেখি তো কানের নিচে দেব, কাচের বোতলে ভরে জেলে পুরে রাখবো। আমার কাছে তো আসবেই না, দূরে বসে বসে আমার ঘুম হারাম করবে। এমনিতে তো ঘুম হারাম হয়েই গেছে, সামনে থেকে সরো। শেষ কথাগুলো ধমক দিয়ে বলল জিশান। তারপর নিচে চলে গেল পানি আনতে। নোলক এখনো বোকার মতন দাঁড়িয়ে আছে। জিশানের বলা কথাগুলো ওর কানে বাজছে। জিসান এসব কি বলে গেল? আমি আমেরিকায় বসে ওর ঘুম হারাম করি? মানে কি পাগল নাকি? আবার আমার কানের নিচেও দেবে, বোতলেও ভরে রাখবে। কিন্তু কিভাবে? একটা আস্ত মানুষকে কি বোতলে ভরে রাখা যায়? এখন বরং ছাদে যায়, না হলে আবার এসে নাজারি কানের নিচে চর বসিয়ে দেয়। নোলক দ্রুত পায়ে ছাদে চলে যায়। জিশান বোতলে পানি ভরতে ভরতে ভাবছে, এতক্ষণ কেউ সত্যি স্বপ্ন দেখছিল নাকি ওটা সত্যি নোলক ছিল? তাহলে যে ধাক্কা লাগলো, না নোলক আসবে কি করে? ও তো আর জিশানের মুখ দেখতেই চায় না। তবুও সন্দেহ হচ্ছে, তাই তাড়াতাড়ি উপরে যায়। নোলককে দেখতে না পেয়ে স্বপ্নই ভেবে নেয়। তারপর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। সকালে নোলক সোফায় বসে আছে নিশিকে নিয়ে। তখনই বক্সি মামা আসলো। মনি বক্সি মামাকে নোলকের আসার কথা জানিয়েছে, তাই উনি চলে এসেছে। হে নোলক। নোলক খুশি হয়ে উঠে দাঁড়ায়। আঙ্কেল, কেমন আছো? খুব খারাপ ছিলাম, এতদিন তোমাকে দেখে ভালো লাগছে, তাই ছোট লেডিস মনে হচ্ছে নিশি। হুম। এর মধ্যে মায়া আসে, মামার সাথে কথা বলে নিশিকে নিয়ে যায় খাওয়াতে। নোলককে মামার সাথে কথা বা গল্প করতে বলে মায়া সোফায় বসে দুজনে কথা বলছে। তখনই জিশান থানায় যাওয়ার জন্য নিচে নামছে। নোলক আর মামাকে কথা বলতে দেখে কিছুক্ষণ চেয়ে থেকে আবার নিচে নেমে আসে। জিশান বিড়বিড় করে বলছে, এখন নোলকের সাথে মামাও এসেছে, দিনের বেলায়ও আসতে হবে এদের। উফ। জিশান চলে যেতে নিলে বক্সি মামা ডাকলো। এই জিসান, দাঁড়া। জিশান ঘুরে তাকালো। এখন নোলকের সাথে তুমিও আসা শুরু করে দিয়েছো, তাই ভালো লাগছে না, যাও তো। বক্সি মামা তো পুরোই হ্যাং। হয়েছেটা কি জিশানের? নোলকও তাকিয়ে আছে। তখনই মায়া আসে। ভাইয়া, তুমি মামার সাথে এরকম করছো কেন? কতদিন পর এসেছি, কোথায় ভালো করে একটু কথা বলবে তা না। মায়া তুই? হুম, কালকে এসেছি, তোমার তো কোনো খবরই নেই। বক্সি মামা জিশানের কাছে গিয়ে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? মামা তুমি সত্যি এসেছো? বক্সি মামা জিশানকে জড়িয়ে চিমটি কাটলো। হ্যাঁ, সত্যি এসেছি। তোর সাথে কথা বলে লাভ নেই, আমি বরং নলকের কাছেই যাই। বক্সি মামা নোলকের কাছে গিয়ে বসে। জিশান এক ধ্যানে নোলকের দিকে তাকিয়ে আছে। তার মানে সত্যিই নোলক এসেছে, এটা নিছক কোনো স্বপ্ন নয়। আর কালকেও সত্যিই নোলকের সাথে কথা বলেছে। জিশান স্থির হয়ে নোলকের দিকে তাকিয়ে আছে। এখন ওর বিশ্বাস হচ্ছে না যে সত্যি সত্যিই নোলক এসেছে। নোলক দাঁড়িয়ে গায়ের কোটটা হালকা টেনে জিশানের সামনে এসে দাঁড়ায়। জিশান এখনও এক দৃষ্টিতে নোলকের দিকে তাকিয়ে আছে। সব কিছু ওর গুলিয়ে যাচ্ছে। এতদিন পর নোলক কি মনে করে বাংলাদেশের মাটিতে পা রাখলো? কাল রাতে যেন কি বলেছিলে, আমাকে আমেরিকা থেকে টেনে হিস্ট্রি এনে কানের নিচে মারবে। তোমার আমেরিকা যেতে হবে না, আমি এসে গেছি। নাও, মারো। আর হ্যাঁ, আমাকে বোতলে ভরবে না। আমিও দেখতে চাই একটা মানুষকে কিভাবে বোতলে ভরে। নোলকের কথা শুনে মায়া আর বক্সি মামা অবাক। কি বলছো? আর ভাইয়া? কি হলো, কথা নেই কেন? জিশান মাথা নিচু করে বলল, আমি যাকে কথাগুলো বলেছিলাম সে একজনের ছায়া ছিল, কিন্তু এখন বুঝলাম যে আমি ভুল মানুষকে ভুল বলে ফেলেছি। অপরাধ তো সে করেনি, আমি করেছি, তাই সে আমাকে শাস্তি দিচ্ছে। সে অনেকটা তোমার মতোই দেখতে, যে প্রতিদিন আমার কাছে আসে। কিন্তু কাল রাতে যে তুমি ছিলে সেটা আমার জানা ছিল না। আর তোমাকে বন্দি করার মতো সাহস থাকলেও ইচ্ছা নাই, কারণ জোর করে বন্দি করার কোনো মানে হয় না। জিশানের কথার আগাগোড়া কেউ কিছু বুঝল না। অবাক চোখে তাকিয়ে আছে সবাই। হ্যাঁ রে জিসান, তুই কি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেলে নাকি? কি সব ভাষা আরে কথা বলছিস, কিছুই বুঝতেছি না। বাদ দাও তো মামা, চলো খেতে। ভাইয়া তুমি খাবে না? চলো। খাবো। জিশান তাড়াতাড়ি গিয়ে টেবিলে বসে পড়ল। নোলক জিশানের এমন বিহেভিয়ারে ঘাবড়ে গেল।
কি বললো জিশান এসব, আর ওকে দেখে এমন স্বাভাবিক থাকছে বা কিভাবে? যে জিশান 2 বছর আগে ওর সাথে শেষ পারের মতন কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছিল, আর সেই জিশান এখন এতটা স্বাভাবিক থাকছে কিভাবে? সব কিছু কেমন জড়িয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে নোলক টেবিলে গিয়ে বক্সি মামার পাশে বসে। রুষা বেগম মাত্রই রান্নাঘর থেকে পরোটার প্লেট হাতে বের হলে জিশানকে দেখে তো চোখ জড়ক গাছ। জিসান, তুই এখানে কেন? জিশান মায়ের এমন কথায় বোকা বনে গেল। এখানে কেন মানে? আমি ব্রেকফাস্ট করতে এসেছি। তোর জন্য ব্রেকফাস্ট কে বানিয়েছে? এসব কি বলছো মা? ভাইয়া কি খেতে দাও। কি খেতে দিব ওকে? ব্রেকফাস্ট কি কখনো বাড়িতে করে নাকি? কবে শেষ ব্রেকফাস্ট করেছে সেটা তো আমারই মনে নেই। ভাইয়া ব্রেকফাস্ট করতে চাইনি, আমিই জোর করে এনেছি। অনেকদিন পর এসেছি তো, তাই ভাইয়া আমার কথা রাখতেই খেতে এসেছে। মায়ার কথা শুনে নোলক আর বক্সি মামা একে অপরের দিকে তাকায়। মায়া কখন জিশানকে জোর করলো? জিশানই তো খেতে আসলো। জিশান মায়ার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া চোখের ইশারায় জিশানকে ধন্যবাদ জানালো। নোলক আর বক্সি মামা দুভাই বোনের কাণ্ড দেখছে। রুষা বেগম জিশানকে খেতে দিল। তখনই নিবিড় আসলো। জিশানকে টেবিলে বসে থাকতে দেখে নিবিড় ঘুরে চলে যেতে নিলেই জিশান ডাকলো, আমি চলে যাচ্ছি নিবিড়, তুই খেতে পারিস, নো প্রবলেম। জিশান উঠে দাঁড়ালো। নিবিড় জিশানের কথায় নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। নোলক খেতে খেতে বলল, জাস্ট 1 মিনিট ব্রো, আমরা এখানে অতিথি হয়ে এসেছি। এই বাড়ি আর আমাদের না যে আমাদের জন্য কেউ খাবার টেবিল থেকে উঠে যাবে। আমরা অতিথি হয়ে এসেছি এই বাড়িতে। কে কখন খাবে না খাবে, কে কি করবে সেটা তো আমাদের কথা মতো হবে না। সো খেতে বসে পড়ো, আর কাউকে উঠতে হবে না। নোলকের কথায় নিবিড় এসে ওর পাশে বসে। জিশান এখনও দাঁড়িয়ে আছে। নোলকের কথাগুলো ওকে ভাবাচ্ছে। কেন নোলক বলল এটা ওর বাড়ি নয়, এটা তো ওর স্বামীর বাড়ি। নিবিড় এই বাড়ির অতিথি হলেও নোলক তো না। ভাইয়া বসো। জিশান খেতে বসে, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। এতদিন ব্রেকফাস্ট না করতে করতে সকালের খাবারের প্রতি অনীহা তৈরি হয়ে গেছে। আজকে খেতে বসার মূল কারণ হলো নোলক। জিশান ভাবতে পারেনি যে নোলকের সাথে এভাবে ওর দেখা হয়ে যাবে। এতদিন নোলকের বারণ থাকা সত্ত্বেও জিশান অনেকবার নোলকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বরং নোলক ফোনই ইউজ করেনি এতদিন। মায়াকে দিয়েও পারেনি, কারণ নিবিড় জানতে পারলে খবর হয়ে যেত মায়ার। নিবিড় জিশানের আগেই খেয়ে চলে যায়। জিশানের সামনেও থাকতে চায় না। জিশান বেশি খেতে পারল না, একটু খেয়ে বেরিয়ে গেল। জিশান বেরিয়ে যেতেই ঈশান এসে বসে। ভাইয়া তুমি দেরি করে এসেছো, আর জিসান ভাইয়া তো। আবার নতুন কি? এখন গিয়ে থানায় ঝাড়ু দেবে তাই গিয়েছে। কি বলিস এসব? এত বড় পুলিশ অফিসার আর সে নাকি থানা ঝাড়ু দেবে? তুমি বলো মামা, এত সকালে এখন কয়েদিরা ঘুম থেকে ওঠেনি, এখন সব ঝাড়ুদার এসে পুরো থানা পরিষ্কার করবে, সেখানে ওর কি কাজ কোথায়? সেটাই তো কথা। জিসান এমন হয়ে গেল কিভাবে? সেটা তোমাকে বলতে হবে? ঈশান নোলকের দিকে তাকিয়ে বলল। নোলক উঠে চলে আসে। ওখানে আরেকটু থাকলে পাগল হয়ে যাবে। সবার মুখে এক কথা, জিশান জিশান জিশান। তোর আর ভালোই লাগে না। নোলক রুমে গিয়ে বসে রইল। বিকেলে নোলক নিশিকে নিয়ে বাড়ির বাইরে এসেছে। বাড়ি থেকে একটু দূরে ছোট একটা পার্ক, ওখানেই এসেছে। সাথে মনিও এসেছে। ওরা দুজন পার্কে হাঁটাহাঁটি করছে। তখনই কাবিদ, সোহম আর মাহির এসে হাজির। হ্যাঁ নোলক, কেমন আছো? নোলক ওদের দেখে মুচকি হেসে বলল, ভালো, তোমরা কেমন আছো? ভালো থাকি কি করে বলো? কেন, বিয়ে শাদী হয়নি নাকি? ওদের দুজনের হয়েছে, মাঝখানে আমি বাকি রয়ে গেলাম। কেন? ওর যে চুল তা দেখি মেয়েরা রিজেক্ট করে দেয়। বলেই হেসে দিল। ফালতু কথা বলবি না, আমি অনেক মেয়েকে রিজেক্ট করে দিয়েছি। আচ্ছা, আমি একটা আমেরিকান মেয়ে ঠিক করে দেব। না বাবা, দরকার নেই। পরে যদি চলে যায়? চলে যাবে কেন? সে তো তোমার বিয়ে করা বউ হবে। তাহলে তুমি চলে গেলে কেন? তুমিও তো জিসানের বিয়ে করো বউ। মুহূর্তে নোলকের মুখটা কালো হয়ে গেল। আমার লাইফটা আর তোমার লাইফটা তো এক না। আমরা সেটা জানি, কিন্তু তুমি কি জানো তোমার এই চলে যাওয়ার জিসানের কি অবস্থা করেছে? নিজেকে সব সময় অপরাধী মনে করে এসেছে। দেখো, আমি জানি এতে তুমিও ভালো নেই, তাহলে কেন এভাবে দুজন আলাদা থাকছো? তোমাদের এখানে জিসান পাঠিয়েছে এসব বলার জন্য, তাই তো? তাহলে শুনে রাখো, জিসান আর আমার সম্পর্কটা কোনোদিনও আগের মতো স্বাভাবিক হবে না। আমি তো জিসানকে পাওয়ার জন্য অনেক কিছু করেছি, তখন তো ওর মনে হয়নি আমাকে কাছে পাওয়ার। তাহলে আজ কেন এরকম করছে? যাই হোক, আমি আর এসব বিষয়ে কথা বলতে চাই না। তোমরা চলে যাও আর আমিও যাই।
বলেই নোলক চলে যেতে নিল। দাঁড়াও নলক, আমাদের কথা শেষ হয়নি। আর জিসান আমাদের পাঠায়নি, ওর অবস্থা দেখেই তোমার কাছে এসেছি। হ্যাঁ, জিসান একটা ভুল করেছে, সেটা খুব বড় ভুল, কিন্তু সেই ভুলের মাসুল 2 বছর ধরে দিয়ে আসতেছে। এই 2 বছরে তোমার অভিমান কি একটু কমেনি? জিসানকে কি সত্যি ক্ষমা করা যায় না? সেটা তোমাদের বলতে আমি বাধ্য নই, আর তোমাদের এসব বলতে বারণ করেছি তো। তাহলে এখানে কেন এসেছো? তুমি জানো তুমি সামনে থাকলে জিসানের কি অবস্থা হবে? আর একটা কথা, তুমি জিসানকে ডিভোর্স দিচ্ছ না কেন? তুমি তো জিসানের কাছে আর ফিরবে না, তাহলে এসব করার মানে কি? নোলক, তুমি যখন জিসানকে ভালোবাসতে পেরেছো তাহলে ক্ষমা করতে অসুবিধা কোথায়? ভালোবাসার মানুষকে আরেকটা সুযোগ তো দেওয়া যায়, তাই না? তুমি একবার ভেবে দেখো, নিজে কষ্ট পেও না আর জিসানকেও কষ্ট দিও না। এইসব আর নলক বুঝবে না। এক কাজ কর নলক, আমি ডিভোর্স পেপার রেডি করছি, তুমি শুধু তাতে সাইন করে দিও, তাহলে জিসানও সাইন করে দেবে, তাহলে সব ঝামেলা মিটে গেল। তুমি যতদিন জিসানের বউ হিসাবে থাকবে ততদিন জিসানের কষ্টটা বাড়বে, তার চেয়ে ডিভোর্সটাই ভালো হবে। ওদের কথা শুনে নোলক রেগে আগুন হয়ে গেছে। জাস্ট শ্যাট আপ। কখন থেকে তোমাদের বলছি এসব কথা না বলতে, আর আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, তোমাদের কথা বলতে বলিনি। নোলক রাগে মুনিয়া নিশিকে ফেলেই চলে আসে। আপনারা কি বলেন এসব? এখন নোলক আপু কি নিবিড় ভাইয়াকে সব বলে দেবে? আর নিবিড় ভাইয়া নোলক আপুকে আবার আমেরিকা পাঠিয়ে দেবে? এই খুকি, তুই থাম। কোথায় নোলককে একটু ইমপ্রেস করবি তা না, যা এখান থেকে। মনি গাল ফুলিয়ে নিশিকে নিয়ে চলে আসে। নলক গিয়ে যদি জিসানকে সব বলে দেয় তাহলে? আরে কিছুই হবে না, চল যাই। নোলক রাগে গজগজ করতে করতে বাড়িতে এসে রুমে চলে আসে। ঠাস করে দরজা আটকে দিল। রাগে মাথা গরম হয়ে গেছে ওর। ওরা বলার কে, জিসানকে নোলক ডিভোর্স দেবে কি দেবে না সব মনে হয় জিসান শিখিয়ে দিয়েছে। নোলক খাটের উপর বসে বসে হাত কচলাতে লাগলো। এমন সময় রুমের দরজা নক করে। নোলক গিয়ে দরজা খুলে দেখে মনি এসেছে। মনি, তোমার ফোনটা দাও। কেন? দাও বলছি। মনি ভয়ে ভয়ে ফোনটা দিল। নোলক জিসানের নাম্বারে ডায়াল করলো, কিন্তু জিসান ফোন তুলছে না। অনেকবার কল করেও কোনো লাভ হলো না। কাকে ফোন করেছো? জিসানকে। এই সেরেছে, কিন্তু ভাইয়া তো ঈশান ভাইয়া ছাড়া কারোর ফোন রিসিভ করে না। নোলক নিজের ফোন থেকে জিসানের নাম্বারে ডায়াল করে। অচেনা নাম্বার দেখে জিসান রিসিভ করে। আমার সামনে এসে কথা বলার সাহস নেই তোমার? বন্ধুদের পাঠাচ্ছ? কি ভেবেছো এসব ড্রামা করলে আমি তোমার কাছে ফিরে আসবো? কখনোই না। আমি কিচ্ছুই ভুলিনি। তোমার লাইফে আমি কখনো ব্যাক করব না। আই হেট ইউ, জাস্ট হেট ইউ। আমি তোমাকে আর ভালোবাসি না, বুঝেছো? তুমি অতীতটাকে যেভাবে সহজভাবে দেখছো, আদৌ কি সেটা এতটাও সহজ? ভালোবাসা যেমন সহজে হয় না, তেমনি সহজে ভাঙেও না। আর একবার যদি ভেঙে যায় তার কখনো গড়া যায় না। মাইন্ড ইট। নোলক এক ঝটকায় ফোন কেটে দিল। মনি এতক্ষণ চোখ মুখ খিচে নোলকের কথা শুনছিল। জিসান ফোন হাতে ভাবলার মতন চেয়ে আছে। কণ্ঠ শুনে বুঝলো যে এটা নোলক ছিল, কিন্তু নোলক এসব কি বললো, ও কাকে পাঠিয়েছে? খুব রাগও হচ্ছে ওর, তাই মনিকে কল করে সব জেনে নিল। নোলকের রাগটা সব জিসানের উপর ঝেড়ে একটু শান্তি লাগছে। রাতে সবাই বসে আছে, আড্ডা জমিয়েছে সবাই। বক্সি মামা শুধু জোকস বলছে আর সবাই হেসে উঠছে। তখনই বক্সি মামার ফোন বেজে ওঠে। হ্যাঁ ঈশান বল। নোলককে ফোনটা দাও। ওকে লোলক নাও, ঈশান কথা বলবে। নোলক ফোন দিল। হ্যালো। নোলক, তুমি এখনই থানায় চলে আসো। কেন? এলেই বুঝতে পারবে। তবে এটুকু বলতে পারি, তুমি না এলে কাবির, সোম আর মাহিরের কপালে দুঃখ আছে। জিসান ওদের আনতে গেছে, এখনো আসেনি। যদি আসে তাহলে ওরা শেষ, তাই তুমি চলে আসো। কি বলছে এসব? আর আমি যাব কেন? আর বেশি বলতে পারবো না, রাখি। ঈশান ফোন কেটে দিল। নোলক কিছুই বুঝতে পারছে না। কি বললো? বলল আমাকে থানায় যেতে, না হলে নাকি কাবিদ, সোহাম আর মাহিমের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝেছি, ভাইয়া আজকে তার বন্ধুদের উদ্যম মধ্যম দেবে। তুমি যাও তাড়াতাড়ি, না হলে আজকের এই ঘটনার জন্যই ওরা মার খাবে। হোয়াট? কি হয়েছে নোলক? আঙ্কেল তুমি চলো আমার সাথে। নোলক বক্সি মামার সাথে থানায় আসে। দরজার কাছে আসতেই মারামারির শব্দ পায়, সাথে জিসানের বন্ধুদের গলার আওয়াজ। নোলক তাড়াতাড়ি ভেতরে যায়। দেখে কাবিদ, মাহির আর সোহম ফ্লোরে শুয়ে চেঁচাচ্ছে, আর জিসান মোটা লাঠি দিয়ে ওদের পেটাচ্ছে। নোলককে দেখেনি জিসান। জিসান ওদের মেরে যাচ্ছে, কেউ ওকে আটকাতে পারছে না।
ভাই আমাকে ছেড়ে দে, নাহলে আমার বউয়ের কি হবে? জিসান, আমার তো বিয়েই হয়নি, ছাড় আমাকে। আমিনার মা, বাঁচাও আমাকে। এইভাবে বললে হবে না, বলো ভাবির কসম, তাহলেই ছেড়ে দিব। জিশান অফিসারের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। অফিসার মুখে আঙুল দিয়ে চুপ করেছে। জিশান ওদের আবারও মারছে। জিসান, নোলকের কসম, আর মারিস না, হাড্ডি মাংস সব এক হয়ে গেল আমার। জিশান তো থামছেই না। স্টপ ইট! জিশান থেমে গিয়ে পেছনে ঘুরে দাঁড়াল। নোলককে দেখে একটু অবাক হলো না, হয়তো জানতো যে নোলক আসবে। জিশানের বন্ধুরা মাটিতে শুয়ে কাতরাচ্ছে। বেচারাগুলো কি মারটাই না খেলো। জিশান হাতে লাঠিটা ফেলে দিল। রাগটা এখন ওর মুখে দেখা যাচ্ছে। নোলক জিশানের সামনে এগিয়ে আসে। কি শুরু করেছে এসব তুমি? হ্যাঁ, নতুন করে আর কত ড্রামা করবে তুমি? তোমার এসব ড্রামা মনে হচ্ছে? লাইক সিরিয়াসলি? এছাড়া তো আর কিছুই দেখছি না আমি। তোমাকে আমি কথা শোনালাম, তার জন্য ওদের মারছো কেন? কাবিজ সোহম মাহির উঠে দাঁড়ালো। শালা, তোর ভালো করতে গিয়েছিলাম আর তুই আমাদের মারছিস? এই, তুই আমাদের বন্ধু। চুপ, আর একটা কথা বলবি না। আমি তোদের বলেছি আমার হয়ে নলককে সব কথা বলতে। তোদের কি মনে হয় এসব বললেও আমার কাছে আবার ফিরে আসবে? আরে আসার হলে অনেক আগেই চলে আসতো। আর আসবেই বা কেন, সেটা বলতে পারিস? হ্যাঁ, সেটাই তো। তাই আমি বললাম নোলক যেন তোকে ডিভোর্স দিয়ে দেয়, তারপর তোকে আবার বিয়ে দেব। তোর কষ্ট নোলক না দেখতে পারলেও আমরা তো দেখি। বউয়ের জ্বালা বড় জ্বালা। জিশান কাবিদের দিকে তেড়ে এলো। কাবিদ ভয়ে ঈশানের পেছনে লুকালো। স্টপ জিসান, কাবির তো সঠিকই বলেছে যে সম্পর্কের কোনো মানে হয় না, শুধু শুধু সে সম্পর্কের নামমাত্র থাকবে কেন? আর একটা কথা বলবি তো? তো কি মারবি? মার মার। দেখো নোলক, তোমার জন্য আমরা মার খাচ্ছি, আর তুমি বুঝলে না আমাদের কষ্ট। মাহিরের কথায় নোলক হাসলো, তারপর বলল, তো এখন তোমরা আমার থেকে কি চাও? আমি জিসানকে বলি আমি আবার তোমার কাছে ফিরে আসতে চাই? ইটস নট পসিবল। আমার জায়গায় থাকলে তোমরা এতদিন বেঁচে থাকতে না, কিন্তু আমি আছি। আর এইভাবে বেঁচে থাকাটা যে কতটা পরিমাণ পেইনফুল সেটা তোমরা জানবে না। আর এসব নতুন ড্রামা করে কোনো লাভ হবে না। নোলক ওখান থেকে বেরিয়ে আসে। জিশান ও নোলকের পেছন পেছন যায়। ঈশান বক্সি মামাকে আটকে দেয়। নোলক রাতের রাস্তায় বড়সড় পা ফেলে হেঁটে যাচ্ছে। হঠাৎ একটা হাত ওর হাত ধরে টান দিল। নোলক তাকিয়ে দেখে জিশান ওর হাত ধরে আছে। নোলক বিরক্ত হয়ে বলল, তুমি এখানে আর আমার হাত ধরেছো কেন? আবার কোনো ড্রামা করতে এসেছো? তোমার সবকিছু ড্রামা মনে হয়? হ্যাঁ, তাই মনে হয়। তুমি সত্যি ড্রামা করছো। কেন তোমার সবকিছু ড্রামা মনে হয় বলো তো? তাহলে তুমি বলো, আমার ভালোবাসা কেন তোমার আবেগ আর ভালো লাগা মনে হয়েছিল? আমি তোমাকে কতবার বলেছি, বোঝানোর চেষ্টা করেছি যে আমি সত্যি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি সব সময় এক কথা বলে গেছো যে ওসব আমার আবেগ ছিল। তখন তোমার মনে হয়নি কেন যে আমি তোমাকে সত্যি ভালোবাসি? তুমি যদি আমার ভালোবাসাকে আবেগ বলতে পারো, তাহলে আমি ড্রামা বলতে পারবো না কেন? এখন তো তোমার আবেগগুলোর মানে বুঝছি। তুমি কবে আমার ড্রামার মানে বুঝবে বলতে পারো? আমি কিছু বলতে চাই না। কয়েকদিনের জন্য এসেছি, আবার চলে যাব। প্লিজ এই কয়েকদিন আমার সামনে না আসার চেষ্টা করবে। তোমাকে দেখলে আমার পিছনে কথা মনে পড়ে, কষ্ট হয় আমার। তাহলে এখানে কেন এসেছো? তুমি তো খুব ভালো করেই জানতে এখানে এলে আমার মুখোমুখি তোমাকে হতে হবে। নোলক চুপ করে রইল, কারণ এর উত্তরও নিজেও জানে না। জিশান উত্তর না পেয়ে নোলকের বাহু ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। নোলক বুঝতে পারল না জিশান এমন কেন করছে। জিশান এক হাতে নোলকের কোমর জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে পকেট থেকে গান বের করে নোলকের হাতে দিল। তারপর নোলকের গান সহ হাত ধরে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, ওকে ফাইন, তোমার কথা আমি মেনে নিলাম। তোমার যেহেতু কষ্ট হয় আমাকে দেখলে, তখন শুট করো। এতে তোমার কষ্ট কমবে আর আমার বুকের জ্বালাও কমবে। এটাই বেটার হবে। আমরা দুজনেই মুক্ত হব। কারণ তুমি হাজার চাইলেও আমি তোমার সামনে আসা থেকে বিরত থাকতে পারবো না। নোলক ধাক্কা মেরে জিশানকে সরিয়ে দিল। আমার এসব ভালো লাগছে না। একটার পর একটা নাটক করেই যাচ্ছ তুমি। তোমাকে মারার হলে ওই দিনই মেরে ফেলতাম, বুঝেছো? আমি আর তোমার সামনে থাকতে চাই না। এই নাও তোমার গান। নোলক গান জিশানের দিকে ছুঁড়ে মারে। জিশান ক্যাচ ধরে। নোলক পেছন ঘুরে আবার হাঁটা ধরে। জিশান ওর পিছনে পিছনে হাঁটতে লাগলো। তুমি আসতেছো কেন? হাঁটতে হাঁটতে বলল, তোমাকে বাড়িতে পৌঁছে দিই। দরকার নেই, আমি রাস্তা চিনি। তবু তোমার মনে আছে শেষ যেদিন আমরা একসাথে রাস্তা দিয়ে? একটা কথাও বলবে না। আমি চাই না অতীতে ফিরে যেতে। সো তুমি এসব বলবে না আর আসবে না আমার সাথে।
প্লিজ, বাড়িতে তো নিবিড় আছে, ওর সামনে তোমার কথা বলতে পারবো না। অন্তত এখন। নোলক দাঁড়িয়ে যায়। কি বললে তুমি ব্রোর সামনে? হুম, আবার শুরু করলে? সেটা তুমি যাই মনে করো, কিন্তু কিন্তু কি? কিছু না, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। জিশান নোলকের হাত ধরে হাঁটা ধরলো। নোলকে পিছু পিছু হাঁটছে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? একটু আগে এত কিছু বললাম, গায়ে লাগেনি তোমার? তোমার কথায় আমি কিছু মনে করিনি, কারণ জানি তুমি সব মুখ থেকে বলছো, মন থেকে নয়। কে বলেছে তোমাকে? আমি ভেবে নিয়েছি। কি ভেবেছো? এই যে তুমি শুধু ভালোবাসার কথাই মন থেকে বলো। বাজে কথা। নোলক জিশানের হাত থেকে হাত ছাড়িয়ে একটা রিক্সা ডাকে। আশেপাশে রিক্সা ছাড়া কিছুই নেই। নোলক রিক্সায় উঠতে নিলে জিশান ওর হাত ধরে। আবার কি? রিক্সা যাচ্ছ যে, তোমাকে না বললাম? বাড়ি পর্যন্ত হেঁটে যাওয়া পসিবল নয়। তার মানে বাড়ি যদি কাছে থাকতো তাহলে তুমি আমার সাথে হেঁটে যেতে। বেশি কথা বলবে না। নোলক হাত ছাড়িয়ে রিক্সায় বসে পড়ল। জিশানও নোলকের সাথে রিক্সায় উঠে পড়ে। নোলক অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। মনে মনে ভাবছে, যার থেকে দূরে থাকতে চায় তার কাছেও বারবার চলে আসছে। কিন্তু কেন ও জিশানকে দূরে ঠেলে দিতে পারছে না? ডিভোর্স কেন দিতে পারছে না? ওর মন চাইছে না জিশানকে দূরে ঠেলে দিতে। জিশান তো এখন ওর ভুল বুঝতে পেরেছে, তারপরেও এখন নোলক না পারছে জিশানকে কাছে টানতে, না পারছে দূরে ঠেলে দিতে। নোলক তো খুব ভালো করে জানতো যে বাংলাদেশে আসলে জিশানের মুখোমুখি হতে হবে, তবুও কোন টানেও বাংলাদেশে আসলো কেন? এসব ভাবতে ভাবতে নোলক পাগল হয়ে যাবে মনে হচ্ছে। মাথা নিচু করে দু হাতে চুলগুলো টেনে ধরে আছে। হঠাৎ জিশানের কথায় নোলক মাথা তুলে তাকায়। মিসেস চৌধুরী বাড়িতে পৌঁছে গেছি, তুমি যাও, আমি একটু পর আসবো। কারণ নিবিড় যদি তোমাকে আমাকে একসাথে দেখে ফেলে তবে আজই তোমাকে আমেরিকা পাঠিয়ে দেবে, আর আমি তা চাই না। আমি চাই তুমি আরো কিছুদিন থাকো আর আমার নতুন নতুন ড্রামা দেখো। ফ্রিতে ড্রামা কজন দেখতে পারে? নোলক কিছু বলল না, নেমে বাড়ির ভেতর চলে গেল। জিশান নোলকের পরে বাড়িতে যায়। আজকে সবাই গ্রামের বাড়িতে যাবে। সবাই ব্যাগ গুছিয়ে বাইরে চলে আসে। গাড়ি তুলছে এক এক করে। জিশানও বাইরে আসে। কাবিদ সোহমান মাহিরকে দেখে ভ্রুকুচকে ফেলল। তোরা এখানে? বারে, আমরা যাব তো। তোদেরকে ইনভাইট করেছে। ইনভাইট করা লাগবে কেন? এটা তো আমাদের ফ্যামিলির বিয়ে। কালকের মারের কথা মনে আছে? আমি ভুলে গেছি। আমার বউ তেল গরম করে এমন মালিশ করেছে, এক রাতে সব ব্যথা উধাও। আমরা শুধু আমার গায়ে একটু একটু ব্যথা আছে, আমার বউ তো নেই। আন্টি, জিশানকে একটু বলুন প্লিজ। জিসান, ওরা যাবে, তুই কিছু বলবি না। তোমরা তোমাদের বউকে আনলে না কেন? আসলে আন্টি, আমাদের কষ্ট হয়। আমরা আমাদের বউ নিয়ে বিয়েতে মজা করব, আর আমার বন্ধু তা দেখবে, তাই ওরও কষ্ট হবে। জিশান রাগী দৃষ্টিতে তাকালো। আমি মাহিরের কথা বলছি। জিশান গিয়ে গাড়িতে বসে। ওর বন্ধুরা ওর গাড়িতে উঠে বসে। নোলক, মায়া, নিবিড়, মণি, বক্সি মামা এক গাড়িতে উঠে বসে। মাঝপথে আবার সে ধাবায় নামলো সবাই। নোলক চাইছিল না মনির জোড়াজুড়িতে, শেষে বাধ্য হয়ে নামে। জিশানও নেমেছে। কাবিত, মাহির আর সোহমের সাথে বসে আছে। জিশান ওদের সাথে কথা বলেনি এখনো। ওরাই আজাইরা বকবক করে যাচ্ছে। নোলক, মায়া, মনির, বক্সি মামা এক টেবিলে বসে আছে। নিবিড় নিশিকে নিয়ে গাড়িতে ওয়েট করছে। ওকে কেউ নামাতে পারেনি। ধাবায় কিছুক্ষণ খাওয়া দাওয়া সেরে তারপর সবাই আবার রওনা দিল। গ্রামের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। এবার বিয়ের দুদিন আগে সবাই এসেছে। পরদিনই মনির মেহেদির অনুষ্ঠান ছিল। সকালে সবাই বাইরে বসে আছে। নোলক বেরিয়ে আসে। নোলক আপু, এখানে আসো। না থাক, আমি একটু আশেপাশে ঘুরে আসি। জিশানকে দেখে নোলক আর সেদিকে গেল না। জিশানের থেকে দূরে সরে থাকতে চায়। নোলক, মাহিরকে নিয়ে যাও, বেচারা কতদিন তোমার সাথে ঘুরে না। সবাই হেসে উঠল। আমি আর নোলকের খপ্পরে পড়ছি না। কবিরাজ যে ঝাড়া দিয়েছিল তাতে নোলকের ভূত নেমে গেছে। তবে যাই বল, সেদিন তোর অবস্থা দেখার মতো ছিল। বিকেলে মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মনিকা আর্টিস্টরা মেহেদি পড়াচ্ছে, মায়াও পড়ছে। অনেকক্ষণ বসে থেকে নোলক নিশিকে নিয়ে উঠে দাঁড়ালো। মায়াকে বলে চলে গেল। বাড়ির চারপাশে নোলক নিশিকে কোলে নিয়ে হাঁটছে। বাড়ির একপাশে দাঁড়িয়ে আছে নোলক। নিশি গাছের পাতার দিকে তাকিয়ে ধরার জন্য হাত পা ছোড়াছুড়ি করছে। তুমি পাতা ধরবে? ওয়েট, আমি ছেড়ে দিচ্ছি। নোলক পায়ের পাতায় ভর দিয়ে গাছের পাতা ছেঁড়ার চেষ্টা করে, কিন্তু পারছে না। নিশি কোলে থাকায় লাফ মারতেও পারছে না, তবুও পায়ের পাতায় ভর দিয়ে পাতা ছেঁড়ার চেষ্টা করছে। তখনই নোলকের ফোন বেজে উঠল। নোলক পকেট থেকে ফোন বের করে না দেখে রিসিভ করলো। হ্যালো।
বি কেয়ারফুল, দেখা যাচ্ছে। নোলক বুঝতে পারলো যে কল করেছে সে আর কেউ না, জিশান। কি দেখা যাচ্ছে? মাথা কি খারাপ হয়েছে তোমার? এতক্ষণ ছিল না, তবে এখন খারাপ হয়ে যাবে। মানে আমি যা দেখতেছি তুমিও কি তাই দেখতেছো? কি দেখবো? ফোন করে উল্টাপাল্টা কথা বলে মাথা খাচ্ছ কেন? আর কি দেখছো তুমি? আমি একজনের পেটের সেলাইয়ের দাগ দেখতে পাচ্ছি, কিন্তু সে দেখতে পাচ্ছে না। জিশানের এমন কথায় নোলক থতমত খেয়ে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে নিজের গায়ের গেঞ্জিটা টানাটানি শুরু করে দিল। জিশানের এমন কথায় নোলক থতমত খেয়ে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে নিজের গায়ের গেঞ্জিটা টানাটানি শুরু করে দিল। আর জিশান কোথায় দেখলই বা কী করে? নোলক তাকেই দেখে ওর থেকে একটু দূরে জিশান ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে। নোলক জিশানের দিকে তাকাতে ফোনটা পকেটে রেখে নোলকের কাছে এসে দাঁড়ালো। এখন আর ঠিক করে কি হবে? যা দেখার তো। কি দেখছো? জিশান গাছের পাতা ছিঁড়ে নিশির হাতে দিয়ে বলল, আবার রিপ্লাই করবো নাকি? দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তো দূর থেকে কয়টা দাগ দেখলে শুনি? একটা দেখলাম তো, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, আর তুমি আমাকে ফলো করছো কেন? আমি যেখানে যাই সেখানে তুমি যাও। তাহলে অন্য কেউ থাকলে ভালো হতো বুঝি। তাহলে একটু আগে আমি যা দেখলাম সেও তাই দেখতো। তাতে তোমার কি? আমার আবার কি? তোমারই তো সব। দেখাও গিয়ে তোমার। 100 বার দেখাবো, এক্ষুনি দেখাচ্ছি। নোলক এক হাতে দিয়ে গেঞ্জি উঁচু করে তুলে ধরে জিশান সেদিকে ভ্রু কুচকে তাকিয়ে মুচকি হাসছে। কিন্তু মুহূর্তে জিশানের হাসি গায়েব হয়েছে, কারণ নোলকের পেটে আরও 3টা সেলাইয়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। জিশান সেদিকেই তাকিয়ে আছে। শুধুমাত্র জিশানের জন্যই নোলককে এত কিছু সহ্য করতে হয়েছে। এটুকু অভিমান নোলকের সাজেই। জিশান আনমনে নোলকের উন্মুক্ত পেটের দিকে হাত বাড়ালো, সাথে সাথে নোলক গেঞ্জি নামিয়ে ফেললো। জিশান যেন কোনো ঘোর থেকে বেরিয়ে আসলো। এই, তুমি এভাবে কি দেখছো আর হাত বাড়ালে কেন? অসভ্য। তুমি দেখালে তো দেখতেই হবে। লজ্জা করে না অন্য মেয়ের দিকে নজর দিতে? তুমি অন্য মেয়ে? অফকোর্স। তাহলে তুমি পরপুরুষের সামনে নিজের গেঞ্জি তুলে ধরেছো কেন? নোলক কিছু বলল না, কারণ ও নিজের কথার জালে নিজেই জড়িয়ে গেছে। তাই ওখান থেকে চলে আসতে নিলে, কিছুর সাথে আটকা পড়ে যেতে নিলে জিশান দুহাতে নোলককে আঁকড়ে ধরল। নোলক হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে নিল। আমি পারবো, তোমাকে ধরতে হবে না। এত জেদ কেন তোমার? শুধুমাত্র জেদের বসে তুমি আজ এসব করছো? কিসের জেদ? আমি যা করছি আমার মনের কথা শুনে করছি। এখানে কোনো জেদ আসে না। আর আমি একবার যা বলি তাই করি, সেটা তুমি খুব ভালো করে জানো। প্লিজ আমার সামনে আসার চেষ্টা করো না। সেটা আমার পক্ষে সম্ভব না। ওকে ফাইন, তাহলে আমি আসবো না। চেষ্টা করে দেখো পারো কিনা। পারবো আমি। নোলক নিশিকে নিয়ে চলে আসে। নিশিকে নিয়ে নোলক রুমে বসে আছে। নিশি খাটের উপর বসে বসে খেলছে। নোলক নিশির পাশে বসে আছে, কিন্তু মনটা যেন বাইরে পড়ে আছে। খুব তো বড় মুখ করে বলল যে ওর জিশানের সামনে যাবে না, কিন্তু এখন যেন সময় কাটতেই চাইছে না। তারপর নোলক জেদ ধরে বসে আছে। নিজের জেদের কাছে আজও নিজেই হার মানতে চাইছে, কিন্তু পারছে না। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু নোলকের ঘুমিয়ে আসছে না। মণি মরার মতো ঘুমাচ্ছে। বেচারির উপর অনেক ধকল গেছে, আবার কালকে গায়ে হলুদ, তাই মণি ঘুমাচ্ছে। নোলক বারান্তে এসে দাঁড়ায়। নোলকের একটুও ভালো লাগছে না। হঠাৎ করে নোলকের উপর একটা কাগজের টুকরো পড়ে। নোলক কাগজটা খুললো, কিছু লেখা আছে কাগজে, কিন্তু নোলক কিছুই বুঝতে পারছে না, কারণ কাগজে বাংলা অক্ষরে লেখা ছিল যা নোলক পড়তে পারে না। নোলক তো আমেরিকান ভাষাতেই লেখাপড়া করেছে, বাংলা লেখা বা পড়া কিছুই পারে না। নোলক কাগজটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। নোলক ভাবছে যে ও মনিকে ডাকবে কিনা, কিন্তু ডাকলো না। রুমে গিয়ে খাটের উপর বসে বসে কাগজটার দিকে তাকিয়ে আছে। জিশান ওর বন্ধুদের আবার উত্তম মধ্যম দিচ্ছে, কারণ আজও ওরা আরেকটা অপরাধ করতে চলেছিল। দেখ জিসান, আমরা যা করেছি তা তোর ভালোর জন্যই করেছি। চুপ। ভালো করতে গিয়ে আরো খারাপ করে দিয়েছিস নোলকের কাছে। তুই কী করে বুঝলি যে এই কাগজটা লেখা নলক লেখেনি? কারণ আমি খুব ভালো করেই জানি যে নোলক বাংলা লেখা বা পড়া কিছুই পারে না। এই রে, কাজ সেরেছে। কি কাজ? আসলে জিসান, আমাদের প্ল্যান ছিল নোলককে তোর নাম করে চিঠি আর তোকে নোলকের নাম করে চিঠি পাঠাবো, যাতে তোরা এক হতে পারিস, মানে আলাদা একটু টাইম স্পেন্ড করতে পারিস। কিন্তু তুই তো ধরে ফেললি যে ওইটা নোলক পাঠায়নি। কিন্তু কিন্তু কি? আমি তো নোলক কাছে চিঠিটা দিয়েছি, তাতে তো বাংলাতে লিখেছিলাম। গাদা, তোকে দিয়ে একটা কাজও ঠিক মতো হবে না। উল্টাপাল্টা কাজ ছাড়া তুই কি কিছুই করতে পারিস না? আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে। নোলক কিচ্ছু বুঝতে পারে নাই। এখন ঘুমা সবাই।
কিন্তু জিসান, নোলক যদি লেখাটা না বুঝে নিবিড়কে দেখায় তাহলে কি হবে ভেবে দেখেছিস? মানে নিবিড় তো বাংলা পড়তে জানে। রাইট কাবির। সেটা কালকে দেখা যাবে, এখন ঘুমা আর আমাকেও ঘুমাতে দে। আর খবরদার, আর একবার যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করিস তাহলে কিন্তু তোদের অবস্থা ভালো থাকবে না।